আমি এখন আমার স্বরচিত একটি ছোট গল্প পাঠ করতে যাচ্ছি, যে গল্পটির নাম হচ্ছে শিকলের ওপারে। আশা করি সকল গল্পটি অনেক ভালো লাগবে। কারাগারের শীতলতা যেন পাথরের মতো ভারী। লোহার শিকের ওপাশে দিনের আলো এসে পড়ে, কিন্তু তা কোনো উষ্ণতা নিয়ে আসে না। রঞ্জিতের জন্য প্রতিটা দিন একঘেয়ে, প্রতিটা রাত এক গভীর অন্ধকার। লোহার শিকগুলো কেবল তার শরীরকে নয়, তার মনকেও আটকে রেখেছে। এই জেলখানার দেয়ালগুলো যেন তার একান্ত সাক্ষী 15 বছরের দীর্ঘ এক নির্জন যুদ্ধের। 15 বছর আগে এক পূর্ণিমার রাতে শুরু হয়েছিল এই গল্প। রঞ্জিত তখন এক আদর্শবাদী স্কুল শিক্ষক। গ্রামে তার একটি বিশেষ সম্মান ছিল। ছাত্রছাত্রীদের কাছে তার পরিচয় ছিল গুরুদেব নামে। গ্রামের ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তার জীবনের ব্রত। কিন্তু সেই রাত বদলে দিয়েছিল সব। জমি নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। একটা মাত্র জমি, যার মালিকানা নিয়ে দুই পরিবার কয়েক প্রজন্ম ধরেই লড়াই করে আসছিল। সেই রাতে রঞ্জিত এগিয়ে গিয়েছিল বিরোধ মেটাতে। আপনারা সবাই থামুন, এই হিংসা আপনাদের জীবন নষ্ট করছে, সে চিৎকার করে বলেছিল। কিন্তু উত্তেজনার তীব্রতায় কেউ তার কথা শোনেনি। চারদিকে চিৎকার, দৌড়াদৌড়ি আর অস্ত্রের ঝলকানি। হঠাৎ কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে যখন উঠে দাঁড়ায়, তার হাতে তখন রক্তমাখা কাস্তে, আর তার পায়ের কাছে পড়ে আছে নিথর এক দেহ। গ্রামবাসী চিৎকার করতে থাকে, রঞ্জিত খুনি, রঞ্জিত খুনি। সে বোঝানোর চেষ্টা করে, আমি খুন করিনি, আমি শুধু থামাতে গিয়েছিলাম। কিন্তু তার কথা তখন কেউ শোনেনি। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। বিচারও হয় খুব দ্রুত। গ্রামে তার সম্মান, তার আদর্শ সবকিছু ধুলোয় মিশে যায়। আদালত তাকে ঠান্ডা মাথার খুনি বলে রায় দেয়। তার শাস্তি হয় আজীবন কারাদণ্ড। কারাগারের প্রথম রাত ছিল তার জন্য এক দুঃস্বপ্ন। লোহার শিকগুলো যেন তার দেহের ভিতর ঢুকে যাচ্ছে। শিকের ওপাশে বন্দীদের গলা ফাটানো হাসি, কারাগারের ভারী দরজার শব্দ আর একাকিত্বের চাপ তার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছিল। আমি খুনি নই, সে নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু তার মনে সেই রক্তমাখা কাস্তের ছবি বারবার ভেসে উঠছিল। তবে কি আমি সত্যিই খুন করেছি? আমি কি সেই মুহূর্তে অজান্তেই কিছু করে ফেলেছিলাম? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার মনস্তত্ত্বকে গ্রাস করতে থাকে। কারাগারের নিয়ম সহজ ছিল না। নতুন বন্দীদের উপর পুরনো বন্দীরা আধিপত্য বিস্তার করত। প্রহরীদের সহানুভূতির অভাব এবং বন্দীদের ভেতরকার ক্ষমতার লড়াই কারাগারের ভেতরটাকে এক অন্য পৃথিবীতে পরিণত করেছিল। পাশের ছেলে ছিল আসলাম, এক কুখ্যাত ডাকাত। তার গলায় ছিল ভয়ানক এক দম্ভ। তুই জানিস রঞ্জিত, কারাগার মানুষকে পাল্টে দেয়। এখানে তোর ন্যায়বোধ, তোর সততা সব ধ্বংস হয়ে যাবে। হয় তুই বাঁচবি, না হয় মরবি, এর মাঝখানে কিছুই নেই। আসলামের কথাগুলো রঞ্জিতকে চিন্তায় ফেলত। সত্যিই কি এই জায়গা তাকে এমন এক মানুষ বানাবে যাকে সে নিজেই চিনতে পারবে না? কারাগারের প্রতিটি দিন তার মনকে দ্বিধার মধ্যে ফেলত। নিজেকে নির্দোষ প্রমাণ করার সব চেষ্টা প্রথম কয়েক বছরে ধীরে ধীরে তার মিলিয়ে গিয়েছিল। যদি সত্যিই আমি অপরাধী না হই, তাহলে আমার এই শাস্তি কেন? আর যদি অপরাধী হই, তাহলে আমি কি নিজের ভেতরকার সেই মানুষটাকে চিনতে পারবো? তার মনস্তত্ত্বের গভীরতা বাড়তে থাকে। প্রতিদিন রাতে সে নিজের অতীতের সেই মুহূর্তগুলি ভাবত, কিন্তু তার স্মৃতির ধোঁয়াশা যেন একটা মেঘের ভেতর ঢেকে আছে। একদিন কারাগারে আসে মনোজ, বয়স মাত্র 20, চোখে ভয় আর অসহায়ত্ব। তার প্রথম রাতের কান্না শুনে রঞ্জিত নিজের প্রথম দিনের কথা মনে করে। তুমি কি করেছো? রঞ্জিত জানতে চাই। আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, মনোজ ফিসফিস করে বলে। এই উত্তর যেন রঞ্জিতের নিজের কথা, নিজেরই ছায়া। মনোজের মধ্যে সে নিজের অতীতকে দেখতে পায়। এরপর থেকে রঞ্জিত মনোজের সঙ্গে বেশি সময় কাটাতে শুরু করে। তাকে শেখায়, এখানে টিকে থাকতে হলে মনকে শক্ত করতে হবে। কেউ তোমার সত্য শুনবে না, কিন্তু তুমি তোমার সত্যের কাছে, নিজের কাছে সৎ থাকো। রঞ্জিতের জীবনের উদ্দেশ্য যেন বদলে যায়। সে বন্দীদের মধ্যে যারা পড়তে জানে না তাদের শেখাতে শুরু করে। কারাগারের প্রতিটি মানুষের গল্প শুনে সে নিজের ডায়েরিতে লেখে। তার মনে হয় এই কারাগারের প্রতিটি মানুষ এক একটি অসমাপ্ত অধ্যায়। সে আস্তে আস্তে বুঝতে পারে, জীবনে শুধুমাত্র কি ঘটলো বা ঘটলো না তা নয়, জীবন মানে নিজের ভেতরে সেই ঘটনার অর্থ খুঁজে বের করা। 25 বছর পর রঞ্জিতের মুক্তির দিন এলো, কিন্তু তার মন শান্ত ছিল না। বাইরের মুক্ত পৃথিবীর ভয় তাকে ক্রমশ গ্রাস করছিল। কারাগারের দেয়ালের বাইরে কি আমার জন্য কিছু আছে? আমি কি আবার একজন স্বাভাবিক মানুষ হতে পারবো? সেদিন ভোরে যখন কারাগারের দরজা খুলে গেল, রঞ্জিত পেছনে ফিরে সেই শিকগুলোর দিকে তাকালো।
তোমরা আমাকে বন্দি করেছিলে, কিন্তু এখানেই আমি আমার সত্যকে খুঁজে পেয়েছি, সে নিজেকে বলল। তারপর সে ধীরে ধীরে বাইরের পৃথিবীর দিকে পা বাড়ালো। প্রতিটি পদক্ষেপ তাকে বলছিল মুক্তি মানে কেবল শারীরিক মুক্তি নয়, বরং নিজের ভেতরকার শিকল ছেঁড়া। সে জানতো তার যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং এই মুক্তির মধ্য দিয়ে তার জীবনের নতুন এক অধ্যায় লেখা হবে। ধন্যবাদ সবাইকে।